স্টুপিড গ্রিল, চোখ কি বাসার আলমারিতে তুলে রেখে আসছেন? সেদিন তো ভালোই ফটর ফটর করছিলেন, তো এখন আবার কেন আমার কাছে এসেছেন? অ্যান্সার মি। লোকটির কথা আতিয়া চোখ তুলে লোকটির দিকে তাকালো। তাকিয়ে দেখল এই ব্যক্তিটি আর কেউ নয়, আবরার ফারহাদ। তারপর আতিয়া মনে মনে বলল, আতিয়া রে, তুই কি ধাক্কা খাওয়ার জন্য এই নির্জীব মানুষটাকে ঠিক করে রেখেছিস? এইবার আমি কি করে বলবো এই বিডার রেখে? আতিয়া কোনো উত্তর না পেয়ে আবরার ফারহাদ বলল, স্টুপিড গ্রিল, কথার স্টোক কি ফুরিয়ে গেছে, নাকি নতুন প্ল্যান বানাচ্ছেন আমাকে আগের দিনের মতো ওইভাবে বলার জন্য? আতিয়া পুরো কথা শেষ করতে না দেওয়ার আগে তাদের দুজনের মধ্যে উপস্থিত হয় তাহসিন রাকিব। আতিয়া তাহসিন রাকিবকে দেখে কথা গিলে ফেলল। তাহসিন আতিয়ার দিকে তাকিয়ে বলল, আপু, আপনি চলে যান, আমি দেখছি বিষয়টা। আতিয়া আবরারের দিকে এক পলক তাকিয়ে দ্রুত সেই স্থান ত্যাগ করল। আতিয়া চলে যেতে দেখে তাহসিন রাকিব আবার আবরারের দিকে ফিরে বলল, কি হয়েছে? আবরার এইবার রাকিবের কলার ধরে বলল, কোথায় ছিলিস তুই? আমাকে কতক্ষণ ওয়েট করতে হয়েছে? হ্যাঁ? তাহসিন রাকিব আবরারের হাত নিজের কলার থেকে সরাতে সরাতে বলল, কুল ডাউন, এত হাইপার হচ্ছিস কেন? আসলে আমি একটু প্রিন্সিপালের সাথে দেখা করতে গিয়েছিলাম, তাই লেট হয়ে গেছে। আবরার কি বলল? তাহসিন রাকিব ইনভেস্টিগেশন দিচ্ছে। আবরার অ্যাক্টিভ করেছিস? তাহসিন রাকিব হুম। কিন্তু তোকেও রাকিবকে কথা বলতে না দিয়ে আবরার বলল, ইম্পসিবল, আমি থাকতে পারবো না। রাকিব ভ্রু কুঁচকে বলল, কেন আবরার? নিজের গাড়ির দিকে যেতে যেতে বলল, কেন? কথার উত্তর আমার দিতে ইচ্ছা করতেছে না। রাকিব এইবার মনে মনে বলল, আমি জানি যে তুই ঘাড় তেরা, তার থেকে কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায় না, কিন্তু বেটা খোলসা করে একটু না বললে আমরা বুঝবো কিভাবে, শালা? এর মধ্যে গাড়ি চালু করতেই রাকিব চিৎকার দিয়ে গাড়ির দিকে যেতে যেতে বলল, আরে আরে, আমার জন্য দাঁড়া। বলতে বলতে রাকিব দৌড়ে গাড়ির কাছে এসে গাড়িতে উঠে পড়ল। গাড়িতে বসে রাকিব বুকে হাত দিয়ে শ্বাস নিয়ে আবরারকে বলল, শালা মির্জাফর, আমার জন্য দাঁড়ালি না কেন? আমাকে রেখে চলে যাওয়ার চিন্তা ভাবনা করেছিস? আবরার শীতল কণ্ঠে হুমকির স্বরে বলল, রাকিব, তুই জানিস আমি এত কথা পছন্দ করি না, আর না পছন্দ করি কোনো প্রশ্নের উত্তর দিতে। তাই তোর টেপ রেকর্ড অফ রাখ, নয়তো উত্তম মাধ্যম ব্যবহার করতে বাধ্য হব। রাকিব নিজের শাহাদাত আঙ্গুল ঠোঁটে দিয়ে বলল, আমি চুপ। আম্মু, ওহ আম্মু। মিসেস আয়শা খাতুন, কি হয়েছে? আম্মু, আমার এই মাথাটা বুঝতে সমস্যা হচ্ছে, একটু বুঝিয়ে দেবে? মিসেস আয়শা খাতুন সোফায় বসতে বসতে আতিয়াকে বলল, এইখানে বসো। আতিয়া গিয়ে তার আম্মুর কাছে বসল। তারপর মিসেস আয়শা খাতুন আতিয়াকে ম্যাথ বুঝিয়ে দিল। মিসেস আয়শা আতিয়ার ম্যাথের শিক্ষক, তাই সে খুব সহজেই আতিয়াকে ম্যাথ বুঝিয়ে দিল। আতিয়া, আম্মু, আমার আব্বু কবে সুস্থ হবে? মিসেস আয়শা আতিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আল্লাহর উপর ভরসা রাখো মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আতিয়া এইবার তার মায়ের বুক থেকে উঠে তার মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মু, আমি জানি আব্বু সুস্থ হতে গেলে অনেক টাকার দরকার, আর দেশে কোনো চিকিৎসা নেই, বাইরের দেশে নিয়ে যেতে হবে। কিন্তু আম্মু, তুমি একদম টেনশন করবে না, আমি ভালোভাবে পড়াশোনা করব, তারপর চাকরি করব। দেখো তুমি। মিসেস আয়শা আতিয়ার কপালে চুমু খেয়ে বলল, আমি জানি আমার মা পারবে, আশা রেখেছি। আতিয়া তার মাকে জড়িয়ে ধরে বলল, হুম, আমার সুইট আম্মু। মিসেস আয়শা ওহ মেয়েকে জড়িয়ে ধরে বলল, হুম, আমার সোনা মা। স্যার অনুমতি দিলে একটা কথা বলবো? এএফ হুম, বলো। স্যার, 2 বছর আগে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। এএফ তো স্যার, আমাদের গাড়ির সাথে আরও একটা গাড়ি, আমাদের গাড়ির সাথে সংঘর্ষ করার জন্যই আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। হুম, স্যার, সেই অ্যাক্সিডেন্ট আমাদের কিছু না হলেও যেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়ির মালিক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। এএফ কুচকে বলল, তো আমি সেই ব্যক্তির চিকিৎসা খরচ দিয়েছিলাম তো?
স্যার, আপনি তো জানেন আমরা হাসপাতালে নিয়েছিলাম সেই ব্যক্তিটিকে। তারপর তার চিকিৎসা করা আমরা বেরিয়ে গিয়েছিলাম। তারপর আপনার জরুরি মিটিং পড়ায় আপনি থাইল্যান্ড চলে গিয়েছিলেন। তারপর ওইখান থেকে এসে আর ওই ব্যক্তির খোঁজ আমরা পাইনি। এএফ বলল, তো ২ বছর আগের কথা এখন তুলছো কেন? স্যার, আসলে সেই ব্যক্তির খোঁজ পেয়েছি। এএফ বলল, কোথায় পেয়েছিস? স্যার, সে ঢাকাতেই থাকে আর তার পরিবার তাকে রিলিজ করে নিয়ে গিয়েছিল, তাই আমরা খোঁজ পাইনি। আর স্যার, ব্যক্তিটি এখন পঙ্গু হয়ে আছে। নাম কি? সাদ্দাম সাদিফ। চিকিৎসা করছে না তারা? স্যার, তাদের বাসায় আয় করার মানুষ হলো তার স্ত্রী আয়শা খাতুন আর একটা মেয়ে আছে। তাদের ক্লাস 10-এ পড়ে। ওহ, চিকিৎসা করার ব্যবস্থা কর। তার আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি দায়ী, তাই আমার টাকা দিয়ে তার সুস্থ করতে হবে। ওকে স্যার। মিসেস আয়শা, আতিয়া কই? তুই দরজাটা খোল মা। দেখো কে এসেছে। আতিয়া খুলছে। আম্মু, এই বলে আতিয়া দরজা খুলে দিল। দরজা খুলতেই আতিয়া দেখল একটা ডেলিভারি ম্যান দাঁড়িয়ে আছে। ডেলিভারি ম্যান আতিয়াকে দেখে আতিয়ার হাতে একটা বক্স এগিয়ে দিল। আতিয়া বক্সটি দেখে না, নিয়ে তার মাকে ডাক দিয়ে বলল, আম্মু, তুমি কি কিছু অর্ডার করেছিলে? আয়শা রান্নাঘর থেকে উঁচু গলায় বলল, কেন? কে এসেছে? আতিয়া, ডেলিভারি ম্যান এসেছে, একটা বক্স দিচ্ছে। এখানে আসো আম্মু। আতিয়ার কথা শুনে মিসেস আয়শা বলল, আসছি। আতিয়া ডেলিভারি ম্যানকে বলল, আঙ্কেল, আমরা তো কোনো অর্ডার করিনি, তাহলে আপনি এই বক্স নিয়ে এখানে আসছেন কেন? আমার মনে হয় আপনি ভুল বাড়িতে চলে এসেছেন। আতিয়ার কথার মধ্যে মিসেস আয়শা এসে চলে আসলো। ডেলিভারি ম্যানটি এবার বলল, ম্যাম, এইটা আপনাদের পার্সেল। আপনাদের কেউ অর্ডার করেননি আমি জানি, কিন্তু এটা আপনাদের একজন দিয়েছে, তাই আমি দিতে আসলাম। প্লিজ ম্যাম, নেন। মিসেস আয়শা বক্সটি ভালোভাবে দেখে নিল। তারপর লোকটির থেকে বক্সটি নিয়ে সাইন করে দিল। সাইন নেওয়া হয়ে গেল। ডেলিভারি ম্যান চলে গেল। মিসেস আয়শা আতিয়াকে নিয়ে ড্রয়িং রুমে গেল। দরজা লাগিয়ে আতিয়া সোফায় বসতে বসতে বলল, আম্মু, কে দিল আমাদের এমন পার্সেল? আর কি আছে বক্সে? মিসেস আয়শা আতিয়ার পাশে বসতে বসতে বলল, আমি কিভাবে জানবো? এখন খুলতে দেখতে হবে কি আছে। খোলো। মিসেস আয়শা বক্সটির ওপরের কাগজ ছিঁড়ে ফেলল। তারপর দেখল সেখানে দুটো পাসপোর্ট, ভিসার কাগজ আর একটা চিঠি। এটা দেখে আতিয়া আর আয়শার চোখ কপালে উঠে গেল। তারা বুঝতে পারছে না এগুলো কার। আতিয়া এবার পাসপোর্ট দুটো চেক করে দেখল, এতে তার বাবা ও মায়ের ছবি। তার মানে পাসপোর্ট তার মা বাবার। আতিয়া তার মাকে বলল, আম্মু, এই পাসপোর্ট তোমার আর আব্বুর। এইসব কিভাবে? কি হলো? মিসেস আয়শা অবাক হয়ে বলল, আমি কিভাবে জানবো? একটা চিঠি আছে, এটা পড়ে দেখি কে দিল। মিসেস আয়শা এবার চিঠিটা খুলতে পড়তে শুরু করলো। ম্যাম, প্রথমেই আমাদের ফ্রেন্ডস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সকলের কর্মচারীর তরফ থেকে সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রতি বছরের শেষের দিকে একটা গেম খেলা হয় টসের মাধ্যমে। আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে 50 জন অসুস্থ মানুষদের একটা তালিকা বানাই। তারপর চিরকুট করি। প্রতিটা মানুষের নাম আসে। এখন সেটা টস করি। যার নাম আসবে আমাদের ফ্রেন্ডস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ থেকে তার চিকিৎসার সকল খরচ বহন করা হয়। আমাদের এইবারের টসে সাদ্দাম সাদিফ স্যারের নাম উঠেছে, তাই তার সকল চিকিৎসা আমাদের তরফ থেকে একদম ফ্রি। আমরা আপনাদের পাসপোর্ট আর ভিসা নিয়েছি। আপনারা প্রস্তুতি নিয়ে নিন ম্যাম। আশা করি যা হবে আলহামদুলিল্লাহ ভালো হবে। ভয়ের কিছু নেই। চিঠিটা পড়ে আতিয়া আর আয়শা কান্না করে দিল। এটা দুঃখের কান্না না, সুখের কান্না। মিসেস আয়শা কান্না করছে। তার স্বামী আবরার আগের মতো হবে। তার সুখ দুঃখের কথা শুনে উত্তর দেবে। তার মেয়েটার আব্বুর ডাকে সাড়া দেবে। আর আতিয়া কান্না করছে যে তার আব্বু এবার তার ডাক শুনবে, উত্তর দিবে, আগের মতো আবারও ভালোবাসবে, আদর করবে, আম্মু আম্মু বলে ডাকবে। আতিয়া, আম্মু, আমার আব্বু আবারও আমাকে আগের মতো ভালোবাসতে পারবে, আমার ডাকে সাড়া দেবে। আয়শা মেয়ে নিজের বুকে টেনে নিয়ে বলবো, রে মা, তোর আব্বু আবার আগের মতো হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে দেখিস।
আতিয়া তার মাকে জড়িয়ে ধরে বলল, আম্মু, সব ঠিক হলেই ভালো। প্রাণ ভোমরা, জানিস আমার আব্বু আবার আগের মতো হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দোয়া করিস যেন সব ঠিক থাকে। জানো, আমি সব সময় দোয়া করি এবং করব। আজকে আমি স্কুলে আসবো না রে। কেন? 15 দিন পরে ফ্লাইট ডেট। আব্বুর কাছে একটু থাকবো, আব্বুকে সময় দেব একটু। কবে আসবে আবার ঠিক নেই। ফারিয়া চিন্তিত হয়ে বলল, জানো, তোর আব্বু আম্মু চলে গেলে তুই কোথায় থাকবি? ওই বাড়িতে তুই একা থাকতে পারবি না। আরও না, আমি এখানে থাকবো না। আমার আম্মুর এক চাচি আছে, তার কাছে আর নাকি আম্মু রেখে যাবে। আম্মু বলেছিল। ফারিয়া চিন্তামুক্ত হয়ে বলল, তাহলে ঠিক আছে। প্রাণ ভোমরা, আচ্ছা জানো, বিকালে তোমাদের বাসায় যাব। এখন আমি স্কুলে যাচ্ছি, নয়তো অনেক দেরি হয়ে যাবে। ওকে প্রাণ ভোমরা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ জানো, বলেই ফারিয়া কল কেটে দিল। আতিয়া ফোন রেখে দিয়ে তার বাবার কাছে চলে গেল। মিসেস আয়শা অনেক আগেই স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে গেছে।